প্রিয় প্রণয়নী লেখনীতে জান্নাত নুসরাত পর্ব নাম্বার ২৬। জায়েন বিয়ে করার জন্য রাজি হয় সাথে সাথে মেহেরুন্নেসা এই মুহূর্তেই বিয়ে দেওয়ার জন্য তাড়া দিলেন। হেলাল সাহেব বলেন, আম্মা আগামীকাল বিয়ে দিব, এত রাতে কোনো আনুষ্ঠানিকতা ছাড়া বিয়ে কিভাবে দিব? মেহেরুন্নেসা মানতে নারাজ। তার এক কথা, আজ যখন রাজি হয়েছে তখন আজই বিয়ে দিতে হবে। যে কোনো সময় জাইন পাল্টে মেরে দিতে পারে। জাইনের ওপর বর্তমানে কোনো প্রকার বিশ্বাস নেই ওনার। রাজি হয়েছে যখন, তখন যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিতে হবে। এই সুবর্ণ সুযোগকে মিস করবে। রাত 11:30টার দিকে মসজিদের ইমাম সাহেবকে ফোন করে বাড়িতে ডাকা হলো। মসজিদের ইমাম সাহেবের কাঁচা ঘুম রেখে আসতে চাইছিলেন না। মেহেরুন্নেসা ধমক দিয়ে বলেন আসার জন্য। তিনি যত টাকা দিয়ে বিয়ে পড়ান তার থেকে দ্বিগুণ টাকা দিবেন। দ্বিগুণ টাকা পাওয়ার লোভে কাঁচা ঘুম রেখে মসজিদের ইমাম বলেন 15 মিনিটের ভেতরে আসছেন তিনি। ইসরাত ভার্সিটি থেকে সন্ধ্যার দিকে আশায় ভাত খেয়ে সন্ধ্যাবেলা থেকে ভাত ঘুম দিচ্ছিল। ক্লান্ত শরীর পেট ভরা থাকায় আজ রাতে খাবার খাওয়ার জন্য ঘুম থেকে উঠিনি। ঘুমন্ত ইসরাতকে নাসরিন বেগম ঘুম থেকে টেনে তুলে ফ্রেশ হওয়ার সুযোগ না দিয়ে ধরে ধরে ড্রয়িং রুমে নিয়ে এসে সোফার উপর বসিয়ে দিলেন। ইসরাত ঘুমিয়ে তাকাতে পারছে না। এক চোখ খুলে ঘুম ঘুম চোখে তাকিয়ে সোফার পিছনের দিকে ভর দিয়ে চোখ বুজে নিল। আগে ঘুম, তারপর অন্য কিছু। ইরাম হেসে লুটোপুটি খাচ্ছে। তার জীবনে দেখা সবচেয়ে অদ্ভুত বিয়েটা। বিয়ের কোণে সোফায় বসে ঘুমাচ্ছে, আর বর ট্রাউজার, মাথায় টুপি আর গেঞ্জি পরে সোফার উপর বসে মাথা নিচের দিকে রেখে মুখ গোমড়া করে বসে আছে। দেখে বোঝা যাচ্ছে না এদের দুজনের বিয়ে। নাসরিন বেগম ওনার বিয়ের ওড়না নিয়ে এসে ইসরাতের মাথায় পেঁচিয়ে দিলেন। ইমাম সাহেব এসে সোফায় বসে গেছেন। কনে এখনো ঘুমাচ্ছে। জাইন গম্ভীর গলায় সালাম দিল ইমামকে। জাইন বলল, আমি বিয়ে করার আগে ইসরাতের সাথে কথা বলতে চাই। কথা কও, আমাকে কোনো সমস্যা নাইগা, কিন্তু যা কইবার এইখানে দাঁড়াইয়া কইবা। এখন পার্সোনাল কথা কইবার সময় নাই। জাইন মেহেরুন্নেসার দিকে থেকে চোখ ফিরে নিল। সবার সম্মতি নিয়ে আমি তোমাকে বিয়ে করতে চাই ইসরাত, হ্যাঁ অথবা না তে উত্তর করো। তুমি কি আমাকে বিয়ে করতে চাও ইসরাত? তুমি না করে দিলে এই বিয়ে হবে না। কেউ তোমাকে জোর করবে না। ঘুমন্ত ইসরাত কোনো কথা শুনল না। তার মাথায় এখন একটাই কথা ঘুরপাক খাচ্ছে, সব কিছু মেনে নিলে গিয়ে আরামে ঘুম দিতে পারবে। কোনো রকম এখান থেকে বের হতে পারলেই হলো। মাথার ভেতর ভুবু শব্দ হচ্ছে ঘুমের অভাবে। সবাই চুপ করে আছে ইসরাতের উত্তর শোনার জন্য। নিস্তব্ধ পরিবেশে মেইলি রিনরিনের শব্দ ভেসে আসলো, হ্যাঁ। ইসরাতের স্বীকারোক্তির উক্তি দেওয়ার সাথে সাথে ইমাম সাহেব বিয়ে পড়ানো শুরু করলো। দেনমোহর কত টাকা বাঁধবো? হেলাল সাহেব বলেন 20 লক্ষ টাকা বাঁধেন। নাসির সাহেব বলেন, ভাই নগদ টাকা দিতে হবে আমার মেয়েকে, মনে রাখবেন কিন্তু। হেলাল সাহেব বলেন, আমার ছেলে কি টাকার অভাব? কাজী সাহেব বললেন, তাহলে বিয়ে পড়ানো শুরু করি। 4 ভাই একসাথে বলে উঠলেন, জি শুরু করুন। ইমাম সাহেব বিয়ে পড়াতে শুরু করলেন। 20শে জুলাই রাত 12:30 নাগাদ 20 লক্ষ টাকা ধার্য করিয়া সৈয়দ জাইন হেলালের সহধর্মিণী হলেন সৈয়দ ইসরাত নাসির। দুজনের জীবন এক সুতায় বাঁধা পড়ল। বিয়েতে উপস্থিত ছিল আরশ, ইরহাম, নুসরাত আর বাড়ির কর্তিরা। বাচ্চারা সবাই ঘুমাচ্ছে, তাই আর ঘুম থেকে তুলতে নিষেধ করে দিলেন হেলাল সাহেব। বিয়ে শেষ হতে ইসরাত ইমামকে সালাম দিয়ে নিজের রুমে গেল ঘুমানোর জন্য। আগামীকাল সকালে ভাবা যাবে কি হয়েছে, এখন ঘুমানো প্রয়োজন। আজ এত আরামের ঘুম আসছে কেন? ঘুমে মনে হচ্ছে চোখ খুলে পড়ে যাবে, এখন না ঘুমালে মনে হচ্ছে মরে যাবে। ইসরাত কোনোরকম রুমে গিয়ে ঠাস করে শুয়ে পড়ল। শান্তি। চোখ দুটো লেগে আসলো। চোখের সামনে সব কিছু ধীরে ধীরে অন্ধকার হয়ে গেল। অন্যদিকে নুসরাত নখ কামড়াতে কামড়াতে নখ ব্যথা করে ফেলেছে। তারপরও কামড়ানো বন্ধ করছে না। গম্ভীর চিন্তা করছে, ইসরাতের বিয়ে হয়ে গিয়েছে জাইনের সাথে। ইসরাতের পরে বিয়ে হওয়ার কথা ছিল জায়ানের। জাইনের বিয়ে হয়ে গেল, এবার জায়ানের পালা।
খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে জায়ানেরও। তারপর কার পালা, ভাবতেই চোখ বড় বড় হয়ে গেল। এত তাড়াতাড়ি ইসরাতের বিয়ে দেওয়ার কি ছিল? সোফার ওপর দুপা তুলে বসলো। গভীর চিন্তায় লিপ্ত নুসরাত। খাল কেটে কুমির নিয়ে এসেছে নিজেও নুসরাত। বুড়ির কানে এসব কথা ঢুকানোর কি ছিল? আরও 2-1 বছর পর ইসরাতের বিয়ে হলে কি এমন হতো? দূর গেল বুদ্ধি বাড়ে, চোর গেলে বুদ্ধি বাড়ে। নুসরাতের অবস্থা সেই রকম। কি করা যায়, কি করা যায়, চোখ মুখ অন্ধকার হয়ে আসলো। সাথে আর একটা চিন্তা আসলো মাথায়, আরশের বাচ্চা এখন তার বিয়াই। দুজন বিয়াই বিয়াইন, শেষ, সব শেষ। জীবনে যা স্বপ্ন দেখছিল সব শেষ। ভেবেছিল কত কি ইসরাতে জামাইয়ের ভাইয়ের সাথে ইটিস পিটিস করবে, সব ধূলিসাৎ হয়ে গেল। মেয়েটার হাত ধুয়ে আর টাকা পাওয়া যাবে না। ইসরাতে জামাইয়ের জুতো লুকিয়ে টাকা পাওয়া যাবে না। বিয়ের দিন গেট ধরলেও টাকা পাওয়া যাবে না। আরুষের বাচ্চা ওখানে দাঁড়াইয়া ধমকাধমকি করবে। সব কিছু নুসরাতের চোখে এক্ষুনি ভাসছে। চিন্তা করতে করতে পা নামিয়ে বসলো নুসরাত। নখ কামড়াতে কামড়াতে সিঁড়ির দিকে হেঁটে গেল। 2-3 দিন আগের কথা মাথায় আসলো নুসরাতের। ইচ্ছে করলো মাথায় নিজে দিয়ে দরজার সাথে বাড়ি দিতে। কে লাড়া দিয়েছিল তোকে এসব আইডিয়া দেওয়ার জন্য? ধীরে ধীরে নিজের কর্মকাণ্ডের কথা মনে হলো। শয়তানে লাড়া দিয়েছিল ওই সময়। দাদি, জায়েন ভাইয়ের বিয়ে দিতে চাও তুমি? মেহেরুন্নেসা মাথা নাড়লেন। তিনি দিতে চান। শুনো, এসব ইমোশনাল কথা বলে কোনো লাভ নেই। অনেক তো ইমোশনাল কথা বললে। পটলো? পটলো না। তুমি ভাইকে ধোকা দাও। আই মিন, ভাইকে তোমার কথা দিয়ে ফাঁসিয়ে ফেলো, দেখবি এমনি রাজি হবে। কিভাবে ভাসাবো বইলা দে। কেন বলবো? আমার কি বেনিফিট এখানে? বলবো না। বেনিফিট ছাড়া এই নুসরাত সৈয়দ কোনো কাজ করে না। টাকা দি মনে তোরে। কত চাস তুই? বেশি না, তুমি বুড়ি মানুষ দাদা, 1000 টাকা দিলে হবে। আমি আবার মানবতার ফেরিয়ালা। আচ্ছা ডাইনি, এইবার ক। এদিকে আসো। জানো না দেয়ালেরও কান আছে? কানে কানে বলি। কানে কানে নুসরাত শিখিয়ে দিল কি কি করতে হবে। মেহেরনেসা বলল, কাজ করবে? না করলে টাকা ফেরত। একদম 100% সত্যি কথা। ধান্দার বিষয়ে কোনো মিথ্যা কথা বলে না নুসরাত। কথাগুলো মাথায় আসতেই নুসরাতের নিজেকে ইচ্ছে করলো নিজেই নিজেকে ঠাস করে থাপ্পড় মারতে। মাত্র 1000 টাকার জন্য এদের বিয়ে দিয়ে দিল। এসব কুটনামি আইডিয়া দিল বুড়িকে। নিজের পায়ে কুড়াল মারলি গাধি। ইসরাতের জন্য অন্য জায়গায় বিয়ে হলে আরও বেশি টাকা আয় করতে পারতি। বলতি কোথাকার। নিজে মনে মনে নিজেকে ধিক্কার জানালো। আর করবি টাকা দিয়ে কাজ? লে এবার লোকসান সামলা। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে নিজের মাথায় নিজে 2-1টা গাঁট্টা মারলো। আর সোফার উপর বসে কখন থেকে খেয়াল করছিল নুসরাতকে। সোফার উপরে পা তুলে বসে আবার নামাই। কিভাবে আবার চোখ বড় বড় করে। পরে সিঁড়ির দিকে যেতে যেতে নিজেকে গাঁট্টা মারে। মাথায় বাড়ি মারছে। পাগল হয়ে গেল নাকি? বোনের বিয়ের শোকে আরুষের হঠাৎ মনে হলো অনেক দিন হয়েছে নুসরাতকে জ্বালায় না, আজ একটু জ্বালাতে ইচ্ছে করলো। নিজের চিন্তা ভাবনায় নিজেই অবাক হলো। কি ভাবছে এসব? তবুও জ্বালাতে ইচ্ছে করছে। সব কিছু এক সাইডে রেখে আরুষ উঠে দাঁড়ালো। ট্রাউজার ঠিক করে টি-শার্ট টেনে ভাঁজ ঠিক করলো। নুসরাত ডিপ্রেশন মাথা নিচের দিকে ঝুঁকে হাঁটছিল আর ভাবছিল কত বড় লস করলো নিজের। নিজ মনে গান গাইলো। পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে, আহা আহা আহা। একে তো রোগা, তার ওপর চুলগুলো কোনো রকম বান করে রাখা থাকে, যা 2 মিনিট পর পর শুধু খুলে যায়। রোগা শরীরের ওপর ওভারসাইজ টি-শার্ট আর ব্যাগি প্যান্ট পরে হাঁটছে। দূর থেকে দেখে মনে হচ্ছে কোনো মৃতদেহ হেঁটে চলেছে। নাসিন বেগম ইসরাতের রুমে এয়ার কন্ডিশন আনার জন্য গিয়েছিলেন। হঠাৎ ঝুঁকে কিছু আসতে দেখে চিৎকার করে উঠলেন। নুসরাত সোজা হয়ে মায়ের দিকে তাকালো। চুলগুলি সামনের দিকে এসে মুখ চোখ ঢেকে গিয়েছে। হাত দিয়ে চুল সরিয়ে দিয়ে মায়ের দিকে তাকালো। ডিপ্রেশনে মুখ দিয়ে বের হলো আউলা ঝাউলা কথা। চিৎকার করছো কেন আম্মা? নাজমিন বেগম বুকে থুতু ছিটিয়ে নুসরাতের পিঠে হালকা জোরে থাপ্পড় মারলেন।
মরা মানুষের মতো হাঁটছিস কেন? আর চুলগুলো বাঁধিস না কেন? সারাদিন জিনের মতো ঘুরে বেড়াস। এখন যদি তোকে দেখে আমি হার্ট অ্যাটাক করতাম তখন কি হতো? যখন হতো তখন দেখা যেত। এখন এত ভেবে কি লাভ? থাপড়ে লাল করে দিব গাল। যা চুলগুলো গিয়ে বাঁধবি, না হলে তোর একদিন কি আমার একদিন। আম্মা, আমার হাত কি রকম লক্কর ছক্কর হয়ে গিয়েছে। এই দেখ, কাজ করছে না। হাত নাড়িয়ে দেখলো নুসরাত। কান্না করে দিবে দিবে করে আবার হেসে উঠল। আবার ভঙ্গধারা কান্না করে দিল। এই মরা মানুষের মতো করবি না, তুই খাবার পাস না? আর পাগলের মতো হাসা বন্ধ কর। পাগল হয়ে গিয়েছিস? এইরকম রোগা হলে কিভাবে? আর এসব কি কাপড় পরিস? এর ভেতর তো আমার জায়গা হয়ে যাবে। এসব কাপড় পরিস বলে তোকে আরও বেশি মরা মানুষ লাগে। যা চুল বাঁধ গিয়ে। আমি যদি আজ চুল খোলা পাই নুসরাত, তোর চুলে আগুন ধরাবো। নাসরিন বেগম ধমকে ধমকে এয়ার কন্ডিশনার নিয়ে চলে গেলেন। নুসরাত এবার সিঁড়ি রেলিং ধরে বসে পড়ল। পায়ের শক্তি পাচ্ছে না, কান্না আসছে তার, আবার হাসিও আসছে। এ কি হলো? আরশের বাচ্চা, তার বিয়ে হয়ে গিয়েছে? আহা, হাত পা ছড়িয়ে বসে রইল। রুমে যাওয়ার কোনো তাড়া নেই নুসরাতের। আরশ এতক্ষণ মামের কথা শুনছিল, এবার এসে নুসরাতের সাথে লেগে বসলো। কি হয়েছে তোর? এভাবে মরা মানুষের মতো পড়ে আছিস কেন? আরশের কথার উত্তর দিল না। নুসরাত গান গাইতে ইচ্ছে করলো। ইচ্ছেকে প্রাধান্য দিয়ে গান গেয়ে উঠল। আমার টাকাগুলো সব উড়াইয়া লইয়া গেল, যাই না কত কি ভাবছিলাম, সব মাটির মতো ধূলিসাৎ হইয়া গেল। আরিশা আমার প্ল্যানে সব পানি ঢেলে দিল। না 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 না, আমি নিজেই নিজের প্ল্যানে পানি ঢালছি। আহা হা 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 বলে হু হু করে মুখ দিয়ে শব্দ করলো কান্না করার মতো। তারপর আবার হেসে উঠল। আরশ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। এর কি হয়েছে? এরকম করছে কেন? আর এসব কি গান গাচ্ছে? কোনো মানুষের গলার সুর এত বেসুরা হয়? আরশের ভেতর থেকে কেউ বলল, হয়তো তোর সামনে যেটা বসে আছে এর হয়। আরশের মনে হলো আজ আর ঝগড়া করবে না। কি হলো, ঝিম মেরে বসে আছে? রুমে গিয়ে ঘুমানোই উত্তম। চুপচাপ উঠে দাঁড়ালো। নুসরাত বসে রইলেন নিজ জায়গায়। ও এখানে বসে ডিপ্রেশন দিবস পালন করবে আজ, পরে রুমে যাবে। আরশ একবার তাকে নিজের রুমে চলে গেল। আফসোস রইল আজ চালাতে পারল না বলে মেয়েটাকে। পরের দিন সকালবেলা ইসরাত যখন ঘুম ভাঙলো তখন রাতের কথা ধীরে ধীরে মনে হতে লাগলো। ইসরাতের মনে পড়লো জাইন তাকে জিজ্ঞেস করেছিল বিয়েতে রাজি কিনা। সে স্বীকারোক্তি হ্যাঁ দিয়েছিল। বিয়ে হয়ে গেছে তাদের। ঘুমের কারণে জিনিসগুলো আধো আধো মনে আসে। ইএম শেখ তাবকে কবুল বলার কথা বলতে ইসরাত সেকেন্ডের সাথে কবুল বলে দিয়েছিল। একটু কান্নাকাটি করেনি? হায় আল্লাহ, এ কি করলো? সত্যি বিয়ে হয়ে গেছে নাকি নিজের স্বপ্ন দেখছে? চিমটি কাটলো। না, সব ঠিক আছে। পাশে তাকিয়ে দেখলো নুসরাত ঘুমিয়ে আছে। ইসরাত ধাক্কা দিল। নুসরাত নড়ে চড়ে ঘুমিয়ে গেল। এই উঠ, কাল রাতে কি হয়েছে এ টু জেড বল। নুসরাত ঘুমের কারণে কথা বলতে পারলো না। রাত 3টার সময় সে ঘুমিয়েছে। ও প্রচুর ডিপ্রেশনিস্ট, কথা বলতে ইচ্ছে করলো না। ইসরাত মাংস ধরে হাতের বাহুতে চিমটি কাটলো। নুসরাত চোখ বুজে থেকে থাপ্পড় মারলো ইসরাতকে। জ্বালাস না তো, ঘুমাতে দে, সর এখান থেকে। ইসরাত ঘাড়তারের মতো পড়ে রইল। আবার জিজ্ঞেস করলো, আগে বল কি হয়েছে কাল রাতে? আমি কি কিছু ভুল করেছি নাকি এটা সত্যি? নুসরাতের ইচ্ছে করলো ইসরাতের মাথায় তুলে আছাড় মারতে। দাঁতে দাঁত চেপে বলল, কাল রাতে তোর আর তোর জামাইয়ের বাসর হয়েছে। তারপর একটা বাচ্চা তোর জামাই পয়দা করেছে। হয়েছে? খুশি এবার? যা এখান থেকে, বল, জ্বালাস না তো। ইসরাত নাছোড়বান্দা, সে নড়ল না। আবার ধাক্কা দিল নুসরাতকে। নুসরাত এবার চিৎকার দিয়ে ভয়ঙ্কর গালি দিল। ইসরাত গায়ে মাখল না। কিছু জানতে হলে কিছু সইতে হয়, এটা কোনো বিষয় না। প্লিজ বল কি হয়েছে? আমি মরে যাব বোন, চিন্তায় আমার মাথা ফাটছে। নুসরাত উঠে বসলো। ইসরাতের মাথায় আশপাশ তাকিয়ে বলল, কই ফাটছে? আমি তো দেখতে পাচ্ছি না। হিয়ালি না করে বল কি হয়েছে। নুসরাত সব খুলে বলল। ইসরাত প্রচুর সিরিয়াস ভঙ্গিতে তাকিয়ে থাকলো। তারপর হু হু করে কান্না শুরু করলো। বালিশের মধ্যে মাথা দিয়ে বাড়ি দিল। আমাকে জিজ্ঞেস করেছিল আর আমি কি সুন্দর রাজি হয়ে গেলাম। এই, তুই কোথায় ছিলি ওই সময়? তুই না আমার থেকে নগদ 500 টাকা নিলি বিয়ে ভাঙার জন্য? বিয়ে ভাঙলি না কেন? কি করছিলি ওই সময়? নুসরাত রাগে
ইসরাত রাগে নুসরাতের চুল চেপে ধরলো। নুসরাতও চুল চেপে ধরলো। তুই কেন হ্যাঁ বললি? তোকে জিজ্ঞেস করছিল, তুই না করলি না কেন? মা বাবার ভদ্র সন্তান আপনি হ্যাঁ বলেছেন কেন? আমি কি বলেছিলাম হ্যাঁ বলার জন্য? তুই কেন থামালি না আমাকে? তুই থামালে তো বিয়েটা হতো না। টাকা নিয়ে এভাবে বাটপাড়ি করিস? তোকে আমি কি করব নুসরাত? টাকা দিয়েছিস তুই আমাকে কখন, কোন সময়? এক্সাক্ট টাইম বল। আমি কি কোনো দায় নিয়ে রাখছি তোর বিয়ে ভাঙার জন্য? খুব ভালো হয়েছে ছ্যাঁকাখোরের সাথে তোর বিয়ে হয়েছে। তোর জামাই ছ্যাঁকাখোর, ছ্যাঁ। তারপর কি, দুই বোনের মধ্যে ঠুস ঠাস করে ফাইট হলো। হাড্ডাহাড্ডি লড়াই, একজন লাথি মারে তো আরেকজন কিল মারে, একজন কিল মারে তো আরেকজন খামচি মারে। সচরাচর মারামারি সৈয়দ বাড়িতে কেউ করে না, আরশা আর আহান ছাড়া। নুসরাতের রুমের পাশে দাঁড়িয়ে জায়ান রুম, আর জায়ানের রুমের সামনে রুম আরশের। মারামারির শব্দ শুনে আরশ তো উড়ে আসলো। নকছাড়া দরজা খুলতেই নুসরাত আর ইসরাতকে দেখলো বসে আছে। আরশ ভ্রু কুঁচকে তাকালো। দুজনের চুলের অবস্থা বেশ ঘাতিক। ইসরাত ফর্সা হয়, মুখ কিছুটা লাল হয়ে আছে। আরশ বুঝলো মুখে মার পড়েছে। সচরাচর দেখা যায় নুসরাতের হাতে মার খেয়ে ইসরাত কান্না করতে। তারপর কি, নাজরিন বেগমের বিচার দেয় ইসরাত। নাজরিন বেগম এসে নুসরাতের গালে ঠুস ঠাস করে থাপ্পড় দেয়। তারপর ও শোধরাচ্ছে না। কি করছো দুজন? এই সকালবেলা তোমাদের রুম থেকে ঠুসঠাস শব্দ আসছে কেন? আর কোনো ভদ্রঘরের মেয়েরা সকালবেলা এসব করে না। তোমাদের আচরণ দিন দিন দেখছি খারাপ হচ্ছে। আর নুসরাত, তুই বড় বোন, একটা মারলে ঘুরিয়ে মারতে হয় না, জানো না? কেউ সেখানেই তোকে অভদ্র হয়ে যাচ্ছিস তুই। কি করছি আমরা? আমরা তো জিম করছিলাম, তাই ঠুসঠাস শব্দ আসছিল। আর আপনি, আপনার কাছে কখন আমি ভদ্র ছিলাম? সব দিনই তো বেয়াদব, অভদ্র, অদ্ভুত, আরও কত কি ছিলাম। তাহলে চুলের এই অবস্থা কেন? আর ইসরাত, তুমি বড়, ওর মতো পাগলের সাথে মারামারি করতে যাও কেন? সেই তো তুমি বেশি ব্যথা পাও। পাগলের সাথে ভালো মানুষ লাগতে চায় না। মুখে কিছু লাগিয়ে নিও, আঁচড় পড়ে গিয়েছে। এসব পাগলের সাথে এক রুমে তুমি থাকো কিভাবে? আমার ভাবতেই ভয় লাগে। নুসরাত কিছুক্ষণ আরশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বিছানা থেকে নেমে আধ খোলা দরজা পুরো খুলল। আরশের পাশে জায়গা থাকা সত্ত্বেও আরশকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিল। আরশ নুসরাতের যাওয়ার দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করলো, আত পাগল মেয়ে মানুষ।